অনেকে বলছেন এবং সংবাদপত্র লিখছেন যে আপনি প্রধানমন্ত্রীর বন্ধু। তো প্রধানমন্ত্রীর বন্ধু কিভাবে আপনি এই বিষয়ে একটু জানতে চাই, এবং এই যে এত আলোচনা সমালোচনায় আপনি কেন পড়ে গেলেন এই যে ৫ মাসের মধ্যেই? ধন্যবাদ। প্রথমেই খুব ভালো প্রশ্নটি করেছেন। আমি প্রথমেই দেশবাসীকে আপনার মাধ্যমে জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বন্ধু হবার আমার কোনো সুযোগই নেই। এই কারণেই, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর বেড়ে ওঠা পড়াশোনা সব ঢাকায়, আমার বেড়ে ওঠা পড়াশোনা সব বগুড়া জেলায়, শিবগঞ্জ এবং বগুড়া কেন্দ্রিক, এবং ওনার সঙ্গে আমার বয়সের তারতম্য প্রায় ৮ বছরের ডিফারেন্স। দ্বিতীয়ত হচ্ছে যে আমি বিএনপির একজন সাধারণ কর্মী, একদম ৯০ দশকে ছাত্র দলের সাধারণ সম্পাদক, উপজেলা কমিটি, কাউন্সিলের ভোটের মাধ্যমে আমার রাজনীতি আমি শুরু করি এবং তখন থেকে রাজনীতির হাতে খড়ি। এরপরে উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি সভাপতি, এরপরে ২৪ বছর বয়সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ১৯৯৭ সালে। এরপরে আমি বগুড়া জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, কাউন্সিলর ভোটে নির্বাচিত। এরপর বগুড়া জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব দীর্ঘদিন পালন করেছি। বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি। যেহেতু আমার বাড়ি বগুড়া এবং বগুড়ার একজন সাধারণ রাজনৈতিক কর্মী হিসাবে বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাকে স্নেহ করেন এবং স্বাভাবিক কারণে বগুড়া বাবি হওয়ার কারণে তার সাথে একটা সুসম্পর্ক রয়েছে। তবে আমি আবারও বলি, উনি আমার কোনো বন্ধু না, বন্ধু হওয়ার কোনো সুযোগও নেই। মানে এই বিষয়টা হচ্ছে যে ধরেন মানে ওনাকে একটু কি বলবো, একটু মানসিকভাবে বিপর্যস্ত করা বা ওনার একটু বদনাম করার চেষ্টার অংশ হিসেবে, এবং সে পুরানো সেই গ্রুপগুলোই, কিন্তু সে প্রথম আলো, সেই ডেইলি স্টার, মানে যারা একটা সময় বিএনপিকে সর্বনাশ করে দিয়েছিল, তারাই কিন্তু আবারও মাঠে। যদিও মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিহিংসা নয় বা যে উদার নীতি গ্রহণ করেছেন, সেই সুযোগটাই আবার এই গ্রুপগুলো নিচ্ছে। তো এই জায়গাগুলো আপনাদের কোনো অবস্থান নেওয়ার কোনো পরিকল্পনা আছে? যে ধরেন তারেক রহমানের বন্ধু শাহে আলম এই করতেছে, ওই করতেছে, এই জায়গাগুলো তো চেক দেওয়া খুব জরুরি, একটা অসত্য বিষয়। এই যে এটা আসলে আমরা বগুড়া থেকে নির্বাচিত হয়ে এসে বগুড়ার উন্নয়ন নিয়ে যখনই আমি কথা বলা শুরু করেছি, তখনই দেখলাম যে একটা পক্ষ অতি উৎসাহী হয়ে আমাকে টার্গেট করলো এবং বিভিন্নভাবে আমাকে নিয়ে কাদা ছোড়াছড়ি, তার বন্ধু বানানো, এক এক সময় এক এক ধরনের নিউজ নিয়ে এসে আমার বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার চালানো। আপনি যে প্রসঙ্গগুলো উঠালেন, এই প্রসঙ্গগুলো তো মাননীয় প্রধানমন্ত্রী প্রেস উইং বা যারা প্রেসের দায়িত্বে আছে তারাই দেখবে, আমরা তো এই বিষয়গুলো যদিও দেখি না। না, নিশ্চয়ই দেখা উচিত, নিশ্চয়ই দেখা উচিত। কারণ হচ্ছে আমরা অতীতে দেখেছি যে মিডিয়া কিভাবে বেগম খালেদা জিয়া সরকারকে বিপর্যস্ত করে তুলেছিল। এখন দেখা যাচ্ছে যে তাদের সেই সংবাদগুলো আসলে বাস্তবতা বা সত্যতা ওইভাবে ছিল না, কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছিল বেগম খালেদা জিয়ার সরকারকে। তো আরেকটা বিষয় আমি দেখলাম যে আপনার সম্পদ বেড়েছে ৮ গুণ। প্রতিমন্ত্রী হওয়ার পর আপনার সম্পদ বেড়েছে 8 গুণ। আপনি আপনার মাধ্যমে দিয়েছেন আপনি, কিন্তু জি জি 8 গুণ বেড়ে গেল সম্পদ। মানে এটা আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে এটা সম্পূর্ণ একটি অসত্য তথ্য প্রচার করা হয়েছে। আমার সম্পদ তো নির্বাচনের সময় মনোনয়নপত্র দাখিলের যে হলফনামা, সেখানে আমি এফিডেভিট করে দাখিল করেছি এবং সেখানে বলা আছে যে আমার প্রায় ১৮৩৫% জমি আমার। সেখানে আমি ১২টি ব্যবসার মালিক। সেখানে আমার ঋণ কত, আমার মূলধন কত, আমার ট্যাক্স কত দেই, কত সম্পদ, এবং আমার ব্যবসা বাণিজ্য এসব তো নতুন নয়। আমি পৈতৃক সূত্রে ব্যবসা বাণিজ্য পেয়েছি, তারপরে নিজেও সেই ৯৭, ৯৮, ২০০০ সাল থেকে তিলে তিলে ব্যবসা গড়ে বাংলাদেশের 10টি অটো রাইস মিলের মধ্যে আমার একটি ছিল, যেটা আমি কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসের দিকে বিক্রি করে দিয়েছি। এরপরে আমার ফ্লাওয়ার মিলের বিজনেস রয়েছে, আমার ভিটামিন পুষ্টি চালের বিজনেস রয়েছে, এবং এই পুষ্টি চালে যে ভিটামিন মিশ্রণ করা হয় সেই ভিটামিনের বিজনেস আমার রয়েছে। আমার ফিলিং স্টেশন রয়েছে, এলপিজির বিজনেস রয়েছে, আমার কৃষি খামার রয়েছে, গরুর খামার রয়েছে, মৎস্য খামার রয়েছে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস রয়েছে,
এবং আমার ম্যান পাওয়ারের বিজনেস রয়েছে এবং সমস্ত ব্যবসায় আমার প্রতিষ্ঠিত ব্যবসা এবং সরকারি বিধি বিধান নিয়ম মেনে ট্যাক্স পে করে আমি এই ব্যবসাগুলো দীর্ঘদিন করে আসছি এবং আমার টোটাল ব্যবসার যে ভলিউম তাতে 150-200 কোটি টাকার কাছাকাছি হবে আমার টোটাল মূলধন বা ব্যবসার সারা বছর যে রোলিং। তো এখানে দেখলাম যে হলফনামার থেকে শুধুমাত্র একটি অংশ নিয়ে এসে বলা হলো যে এই 4 মাসে আমার সম্পদ বেড়েছে 8 গুণ এবং আমার নামে অনেক সম্পত্তি ক্রয় করা হয়েছে। আমি আপনার মাধ্যমে দেশবাসীকে এইটুকুই বলতে চাই যে মন্ত্রী হিসাবে প্রতিমন্ত্রী হিসাবে শপথ নেবার পর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে এই বিবেচনায় আমি সমস্ত লিমিটেড কোম্পানি আমার পরিবারের সদস্যদের নামে শেয়ার হোল্ডার আমি হস্তান্তর করেছি এবং আমার যত ব্যবসা এফিডেভিট মূলে আমার বড় সন্তানকে আমি তাকে প্রোপাইটারশিপ হস্তান্তর করেছি। আমি কোনো ব্যবসা নিজে আর দেখি না এবং আমার নামে কোনো সম্পত্তি ক্রয়ের তো প্রশ্নই ওঠে না এবং সুযোগও নাই। আর সম্পত্তি ক্রয় বিক্রয়, ব্যবসার ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বিক্রয়, নতুন ইন্ডাস্ট্রি করা, এটা তো ব্যবসায়ীদের একটা চলমান প্রক্রিয়া এবং সম্পত্তি যদি কিনা হয়ে থাকে এটা আমাদের পারিবারিক ব্যবসার যে 3-4টি লিমিটেড কোম্পানি আছে তার নামে হয়তো আমার সন্তান কিনেছে, আবার কোথাও বিক্রি করেছে। এটা এত বড় ব্যবসা, সম্পত্তি কেনা বেচা এটা তো একটা চলমান প্রক্রিয়া। না, আমরা দেখছি যে ধরেন এটা একটা মানে একটা কৌশলী অবস্থান নিচ্ছে কিছু কিছু সংবাদ মাধ্যম মিডিয়া, যে মানে যেন তারেক রহমানের এই সরকারকে তারা আরেকটু মানে কি বলবো এটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে সাধারণ মানুষের কাছে। এবং আমরা কথা প্রসঙ্গে কমেন্টসেও আপনার মানুষ কিন্তু এই প্রসঙ্গটা আনছে যে ওনার সম্পদ কিভাবে বাড়লো। মানে একটা ন্যাশনাল মিডিয়া যখন একটা জিনিস ছেড়ে দেয়, আংশিকভাবে ছেড়ে দেয়, কারণ এই 4 মাসে 5 মাসে আপনার মানে এত সম্পদ বাড়ার মতো প্রজেক্টই তো সরকারের হয়নি এখনো, তাই না? জি জি জি, আমি সেই কথাটাই বোঝানোর চেষ্টা করছি। শুধু এটাই নয়, আরেকটা জিনিস দেখবেন যে বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে যে সবচেয়ে বেশি বরাদ্দ বগুড়া জেলায় গিয়েছে এবং বগুড়াকে আমরা গোপালগঞ্জ বানানোর চেষ্টা করছি। আমি সংসদে তথ্য উপাত্ত দিয়ে এই অসত্য তথ্যকে আমি প্রমাণ করেছি যে বগুড়ার বরাদ্দ সর্বোচ্চ বেশি যায়নি, কোন কোন জেলায় গিয়েছে আমি সেটাও বলেছি। এটাও একটা মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাটাক করা হয়েছে, যেহেতু উনি বগুড়ার প্রধানমন্ত্রী। আগের স্বৈরাচার সরকারের মতো বানানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা ইচ্ছাকৃতভাবে বগুড়া বরাদ্দ বেশি নিয়ে যাচ্ছি কিনা। আবার আংশিকভাবে বলা হচ্ছে যে আমি নিজস্ব ব্যবহারের জন্য হেলিপ্যাড নির্মাণ করছি। আসলে প্রত্যেক উপজেলায় আপনারা জানেন যে স্বৈরাচার এরশাদের সময় ত্রাণ সামগ্রী জরুরি ভিত্তিতে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক উপজেলা হেডকোয়ার্টারে একটা করে হেলিপ্যাড পুরাতন রয়েছে। ওই হেলিপ্যাডটা আবার আমরা নতুন করে সংস্কার করছি, যে যেখানে জরুরি অবতরণ যেন হেলিকপ্টার করতে পারে, ত্রাণ সামগ্রী পৌঁছতে পারে, বা ইমার্জেন্সি কোনো রুগী যদি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার যদি ঢাকায় আসতে চায় তারা যেন ব্যবহার করতে পারে। এবং আমি যে হেলিকপ্টারটি নির্মাণ করেছি এটা সৎ ব্যবহার আগামীকাল থেকেই শুরু হচ্ছে। সেনাপ্রধান গিয়ে ওখানে হেলিকপ্টারে নামবেন এবং ওখানে বর্ষাকালীন সেনাবাহিনীর একটি মহড়া চলছে আমার উপজেলায়, শিখগঞ্জ উপজেলায়, সেটা পরিদর্শনে যাচ্ছেন। তাহলে এই যে মিথ্যা একটা প্রচার করা হচ্ছে যে আমার ব্যবহারের জন্য হেলিপ্যাড বানানো হয়েছে, যেটা সম্পূর্ণ একটি অসত্য তথ্য দেওয়া হয়েছে। এবং উন্নয়নের ক্ষেত্রে বলা হচ্ছে যে বেশি বরাদ্দ। আসলে বগুড়া জেলা তো আপনি নিজেও জানেন, দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে থেকে সাংবাদিকতা করেছেন। 111 সরকারের পর বিগত 20 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি বগুড়া হবার কারণে, জনাব তারেক রহমানের বাড়ি বগুড়া হবার কারণে এবং বেগম খালেদা জিয়া বারবার বগুড়া থেকে নির্বাচিত হবার কারণে বগুড়া উন্নয়ন বঞ্চিত একটি জেলা, অবহেলিত একটি জেলা। সেই জেলার কোনো উন্নয়ন হয়নি এবং আমাদের বড় ধরনের কোনো অবকাঠামো হয়নি, কোনো মেগা প্রজেক্ট বগুড়াতে হয়নি। গ্রামীণ রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমি শুধু পার্লামেন্টে দাঁড়িয়ে এবং আজকেও আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই যে আমরা বগুড়াকে অন্য জেলার সঙ্গে তুলনা করতে চাই না। আমাদের আবদার এবং দাবি একটাই যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় 63 জেলাতেই বিনা ভোটের এমপি এবং মন্ত্রী ছিল, বগুড়া কোনো মন্ত্রী ছিল না, বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। আপনারা 63 জেলার সমমান উন্নয়নটা বগুড়া আমাদের করে দেন, এরপর আমরা বাকি 63 জেলার সঙ্গে আমরা সমান তালে এগিয়ে যেতে চাই। এইটুকুই আমাদের চাওয়া, এইটুকুই আমাদের। না, তবে মাননীয় মন্ত্রী যে মানে একেবারে বগুড়ার দিকে আবার সব নিয়ে গেলে সমস্যা হবে, এতদিন বঞ্চিত ছিলেন, কিন্তু আমার মনে হয় যে তারপরে একটু সিস্টেমেটিক ওয়েতে গেলে ভালো হবে। না হলে
প্রধানমন্ত্রী নিজস্ব জেলা হিসেবে এটাকে নানাভাবে এটাকে প্রজেক্ট করা হবে। বাট আপনি যা বলছেন, ধরেন কিছু এর মধ্যে কিছু অতি অসামঞ্জস্য আমি লক্ষ্য করেছি, যেটা নিয়ে আমি নিজেও লিখেছি আমার ফেসবুক পোস্টে, যে প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সময় লাল কার্পেটের মতো 10 লাখ টাকার ইট বিছানো হলো, আবার ইট তুলে নিয়ে যাওয়া হলো। তো এই যে কাজগুলো হচ্ছে আর কি, জায়গাগুলো আমার মনে হয় যে চেক দেওয়া উচিত। যে বিষয়টার সাথে আমি কোনো সম্পর্কই আমার নাই, অথচ ওটা নিয়ে নিউজ করা হলো যে প্রধানমন্ত্রীর ওপর ভর করে প্রতিমন্ত্রীর দুর্নীতি। আসলে ওই কাজটা তো মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্বন্ধে আপনার খুবই ভালো ধারণা আছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন কোনো এলাকায় কর্মসূচিতে যান, পুরো বিষয়টা মনিটরিং করেন জেলা প্রশাসন এবং ওনার এসএসএফ। এবং ওনার যাবার পরটি যেহেতু আগে থেকেই টেন্ডার হয়েছিল, ঠিকাদার কাজ শুরু করতে পারেনি, এই জন্য অস্থায়ীভাবে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ওখানে ইট ভাড়া নিয়ে একটি রাস্তা তৈরি করেছিল। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি সমাপ্ত হবার পরে ঠিকাদার যখন 86 লক্ষ টাকার কাজ শুরু করতে গিয়েছে, তখন ওই ইটগুলি তুলে নিয়ে তার কাছ থেকে নিয়েছিল ভাড়া, তাকে ফেরত দিয়েছে। এবং সেখানে আবার নতুন করে কাজ শুরু হয়ে গেছে, অলরেডি WBM হয়ে গেছে, কিছুদিনের মধ্যে কার্পেটিং হবে। কিন্তু এই যে একটা অসত্য জিনিস, যে ঘটনার সাথে, যে কাজের সাথে আমার বিন্দু মাত্র সম্পৃক্ততা নাই, অথচ সেখানে বলা হলো যে প্রধানমন্ত্রী কর্মসূচিকে কেন্দ্র করে প্রতিমন্ত্রীর দুর্নীতি। জি, মানে এটা তো আছে, এটা তো আপনাদেরকে মানে ডাউন প্লে করার জন্য অনেক রকমের খেলা হয়, কিন্তু ধরেন তারপরও 10 লক্ষ টাকা হয়তো রাষ্ট্রীয় বিষয়ে খুব বেশি টাকা না, কিন্তু ধরেন এটা ধরনের অপচয় আমি বলবো। কারণ প্রধানমন্ত্রী যেভাবে এই ব্যাপারে আমি আপনার মাধ্যমে প্রশাসনকে সচেতন হওয়ার অনুরোধ করব, কারণ প্রশাসন যেন অতি উৎসাহী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্মসূচি গুলোতে যাতে এরকম না করে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী নিজেই অনেক সাশ্রয়ী, উনি সরকারি গাড়ি ব্যবহার করেন না, সরকারি তেল নেন না, পতাকা ব্যবহার করেন না। ওনার প্রধানমন্ত্রী কার্যালয়ে 950 টাকার খাবার উনি 150 টাকায় নিয়ে আসছেন। আমি আপনার মাধ্যমে জানাতে চাই, আমি নিজেও কিন্তু সরকারি গাড়ি ব্যবহার করি, আমি নিজে আমার নিজের গাড়ি ব্যবহার করি, আমি নিজের তেল ব্যবহার করি, নিজের ড্রাইভার ব্যবহার করি। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী করেন না, এরকম আমার মতো আরো 5-7 জন মিনিস্টার রয়েছে, তারাও কিন্তু সরকারি পুল থেকে গাড়ি নেননি এবং সরকারি তেল এবং ড্রাইভার তারাও কিন্তু ব্যবহার করেন না। এবং এখন পর্যন্ত যে প্রধানমন্ত্রীকে অনেকে অনুসরণ করছেন সেটা আমরা দেখছি। কারণ ধরেন আমি যেটি বলতে চাই যে প্রধানমন্ত্রী ওই তার পৈতৃক ভিটা পর্যন্ত মাটির রাস্তায় গেলে খুব বেশি সমস্যার কোনো কারণ ছিল বলে আমি মনে করি না আর কি, বা এটাতে প্রধানমন্ত্রীও কিছু মনে করতেন না যে আমি আমিও ব্যক্তিগতভাবে মনে করি। তো প্রশাসন এই কাজটা অতি উৎসাহ করবার কারণে এই দায়ভারটা অনেক সময় প্রধানমন্ত্রী বা আমাদের ওপর আসে আর চলে আসে। তো জনাব শাহ আলম, আপনি কি মনে করেন যে আমি যতটুকু গত 5 মাসে যতটুকু আমার পর্যবেক্ষণ, দলের মধ্যে থেকেই কি কেউ দলের বিপক্ষে ষড়যন্ত্র করছে মনে করেন আপনি? বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল, আপনি অনেক প্রজ্ঞাবান একজন সাংবাদিক, আপনি নিশ্চয়ই জানেন যে বড় দলে তো টানাটানি একটু থাকবে, যে কে উপরে যাবে, কে নিচে যাবে, কে কোথায় থাকবে। অনেক যোগ্যতম লোক হয়তো স্বাভাবিক কারণে মন্ত্রিসভায় স্থান পায়নি, আবার অনেকে মনে করেছিল যে ওনার হয়তো মন্ত্রিসভায় স্থান পাওয়ার কথা না, উনি পেয়েছেন। এগুলো নিয়ে তো একটু আলোচনা সমালোচনা আছেই, বা বিভ্রান্ত করার চেষ্টা আছেই, এগুলো তো বড় দলে একটু থাকবেই। কিন্তু শেষ বেলায় আমরা কিন্তু সবাই আবার দলের স্বার্থে, দেশের স্বার্থে কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবেই আবার কাজ করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে মনিটরিং করে, উনি আমাদেরকে দায়িত্ব দেন, সেই দায়িত্বগুলো কিন্তু পালন করি। এবং আপনি খেয়াল করেছেন যে চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে শুরু করে এই যে হাতিরঝিল লেক, গুলশান লেক, ধানমন্ডি লেক, ময়লা আবর্জনা, ডেঙ্গু প্রতিরোধ, বিভিন্ন জায়গায় ভাঙ্গা রাস্তা, যখন যেটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নোটিশে আনছেন, আমি আমার ফুল মন্ত্রী শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নোটিশে দিয়ে ওনার অনুমতি নিয়ে আমি দৌড়ে সেই জায়গাগুলোতে যাচ্ছি এবং কাজ করবার চেষ্টা করছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের যে মন্ত্রণালয়টি, যেটি মাননীয় শ্রদ্ধেয় আমার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল মন্ত্রী, আমি সৌভাগ্যবান যে ওনার সঙ্গে আমি আমার মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পেয়েছি। ওনার তো অনেক সুনাম রয়েছে। এই মন্ত্রণালয়টি অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা তার আগে সরকার বলেন, যে সুনাম ছিল সেই সুনামটি একদম বিনষ্ট করে দিয়েছে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। পিরোজপুর একটি জেলা, যে জেলাতে 6000 কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়েছিল, তার মধ্যে 3500 কোটি টাকার কোনো কাজ না করে শুধু কাগজ কলমে দেখিয়ে উঠে দেওয়া হয়েছে। এবং
সেই রাস্তাগুলো ওই অবস্থায় এখনো পতিত অবস্থায় পড়ে আছে এবং বিগত 1.5 বছর এই কারণে পিরোজপুর জেলার সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড কিন্তু বন্ধ। কারণ ওই 3,500 কোটি টাকা এবং 6,000 কোটি টাকা কিভাবে বরাদ্দ হলো এই বিষয়টা নিয়ে দুদকে মামলা হয়েছে, আমাদের মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট রয়েছে এবং দুদকের তদন্ত চলা থাকবার কারণে আগের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করেছে। কিন্তু বর্তমান ওখানকার গণপূর্ত প্রতিমন্ত্রী, বিএনপির একজন দলীয় এমপি এবং জামাতের একজন দলীয় এমপি, 3 এমপি মাননীয় প্রধানমন্ত্রীর নোটিশ এটা আনবার পরে আমাকে ব্যক্তিগতভাবে দায়িত্ব দিয়েছে। আমি খুব সহসাই পিরোজপুরে একটা ভিজিট করে যাতে পিরোজপুরের জনগণের স্বাভাবিক জীবনযাপনের জন্য যেটুকু উন্নয়ন আবার শুরু করবার দরকার সেটা যেন করা যায়। ছোট্ট একটা আপনাকে উদাহরণ দিলাম যে এই সমস্ত বিষয় ঢাকবার কারণেই আমাদেরকে সামনে নিয়ে এসে নতুন করে যে আমরা একটা কিছু করছি বা খারাপ ভালো কিছু করছি না, এটাকে উদাহরণ হিসেবে নিয়ে আসার জন্য আমাদের বিরুদ্ধে এই ধরনের অসত্য তথ্য দিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হয়। না, তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রজ্ঞা এবং আপনার যে তারুণ্যের যে গতি, দুটো এক হলে নিশ্চয়ই এলজিআইডি যে মন্ত্রণালয় সেটি আরো গতিশীল হবে এবং এই জাতীয় বিষয়গুলো বন্ধ হবে সেটি আমরা প্রত্যাশা করি। আপনাদের দুজনের, একজন সিনিয়র একজন ইয়াং, একজন মানে এই জায়গাটায় ধরেন একটা কম্বিনেশন ইজ গুড, আমি আশা করি। বাট ধরেন যে বিষয়গুলো আসছে ধরেন 5 মাসের হিসেবে আসলে খুব বেশি আমি মনে করি না, তারপরেও দেখতে চাই। তো আমি একটু অন্য প্রসঙ্গে যাই, ধরেন রাজনৈতিক প্রসঙ্গে যদি একটু যাই, আমি সাম্প্রতিক সময়ে একটা বক্তব্য আপনি একটু দেখাতে চাই, যেটার সাথে আপনিও আছেন, একটু দেখায় আমি আলোচনাতে যেতে চাই। শেষ করছি। আসসালামু আলাইকুম, জয় বাংলা। এই যে বক্তব্য লিখে দেওয়ার পরে এসে জয় বাংলা বলে গেল। এখন আপনাদের সমিতির অবস্থা কি বোঝেন? ওনার বক্তব্যের শেষে ডিজে আমাকে দেখালো লেখাই আছে খোদা হাফেজ, উনি মাঝখানে আরেকটা বলে চলে গেল। তো এই 17 বছরে আওয়ামী লীগ কিন্তু মানুষের মাথায় মানে জোর করে হোক, মানে নানা কায়দা কানুন, মানুষ আতঙ্কিত হয়েও জয় বাংলায় চলে গেছিল আর কি, এমন একটা অবস্থা। আমি আমার বক্তব্যে এটাই বোঝানোর চেষ্টা করেছি যে আপনার একটা লিখিত বক্তব্য দেওয়ার পরেও মানুষের মাথা এবং মগজের মধ্যে এমন ভাবে এই জিনিসটা তারা ঢুকিয়ে দিয়েছে যে উনি যাওয়ার সময় ওই শব্দটা ব্যবহার করেছে, ওটাই আমি আমার বক্তব্যে উপস্থাপন করেছি। এখন ধরেন আওয়ামী লীগের ব্যাপারে আমরা বিএনপির মধ্যে এক ধরনের নমনীয়তা দেখছি, মানে কেউ কেউ তো বলার চেষ্টাই করছেন যে আওয়ামী লীগের রাজনীতি করা উচিত, কেউ কেউ তো বলছেন যে তাদের ফিরে আসা উচিত, মডিফাইড আওয়ামী লীগের একটা ধারণা আমরা পেয়েছিলাম। তো এই জায়গাগুলো মানে ধরেন, আর বিশেষত ধরেন মিডিয়া, শিল্পী সমাজ, সুশীল সমাজ, মানে এই যে সফট করে কিন্তু আওয়ামী লীগ তাদের ন্যারেটিভস নিয়ে আবারও কিন্তু কাজ করছে এবং আনফরচুনেটলি গত 5 মাসে কিন্তু মিডিয়াতে আপনারা কোনো কাজই করেন নাই। মিডিয়া কিন্তু মিডিয়ার মতো বহাল, জাস্ট ভোল পাল্টায় রাখছে। তো সেই জায়গাটা আপনি কি মনে করেন, মানে আওয়ামী লীগের ব্যাপারে আসলে আপনাদের অবস্থানটা কি? মিডিয়ার ব্যাপারে আমি যেটা বলবো যে বিএনপির যে আমাদের নির্বাচনী ইস্তাহার, সেখানে মিডিয়াকে অবাধ স্বাধীনতা দেওয়ার যে ঘোষণাটা দেওয়া আছে, এই অবাধ স্বাধীনতাটা এবং মুক্ত বাক স্বাধীনতাটা অনেকে অপব্যবহার করছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারপর আমি চাই যে মিডিয়ার স্বাধীনতা থাক, মিডিয়ার কণ্ঠরোধ না হোক, মিডিয়া সত্য মানুষের সামনে তুলে ধরুক। আর আওয়ামী লীগের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি দলের গুরুত্বপূর্ণ কোনো পদে নেই, আমি একদম তৃণমূল থেকে উঠে আসা একজন বিএনপির কর্মী এবং আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে আমি এমপি নির্বাচিত হওয়ার পর পর্যন্ত কিন্তু উপজেলা বিএনপির সভাপতি ছিলাম। আমি মন্ত্রীর শপথ নেওয়ার 7 দিনের মাথায় আমি কিন্তু আমার উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করে উদাহরণ তৈরি করেছি এবং সেখানে অন্য একজন কিন্তু দায়িত্ব রয়েছে। আমি কিন্তু দলের এখন কেউ না।